প্রথম একনেক বৈঠক। ১৩,০০০ কোটি টাকার প্রকল্প উত্থাপন, সরকার প্রধানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ। সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে হাঁ উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 2 শিশুর মৃত্যু। দ্বিতীয় দিনে চলছে টিকাদান কর্মসূচি। তেল সংকটে এখনো ফিলিং স্টেশনে যানবাহনের সারি, গ্যাস না থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ, বিশাল অঙ্কের ক্ষতি। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহত, তেহরান প্রদেশে 6 শিশুর মৃত্যু। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের নতুন আলটিমেটাম। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী এবং একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে 17টি প্রকল্প উত্থাপন করা হবে। এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 13,161 কোটি টাকা। বৈঠকে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়ন গুরুত্ব পেলেও বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, একনেক বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি যেটি বলছিলেন যে আমি এখন আছি সচিবালয়ে। আপনি জানেন যে 9টা 30 মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে সচিবালয়ের নিজ দপ্তর রয়েছে সেখানে কিন্তু তিনি এসেছেন। তারপরই কিন্তু প্রধানমন্ত্রীর যে প্রতিদিনের কর্মসূচি রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে তিনি কিন্তু অংশ নিয়েছেন। প্রথমে কিন্তু ভারতীয় যে হাই কমিশনার রয়েছেন তো ওনার সাথে বৈঠক করেছেন প্রণয় ভার্মার সাথে। তারপরই কিন্তু একনেকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি কিন্তু যারা মন্ত্রী পরিষদের যারা সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু এই একনেক সভায় তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তার মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী ইনি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তারা এই একনেক সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই একনেক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এই বিএনপি সরকার গঠনের পরই কিন্তু এই প্রথম একনেক সভাটি অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। তো এই একনেক সভায় কিন্তু 18টি প্রকল্প, আমরা যেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে যেটি আমরা জানতে পেরেছি যে 18টি প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, এই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার মধ্যে কিন্তু 17টি এই একনেক সভায় আলোচনা হচ্ছে। তার মধ্যে কিন্তু পদ্মা ব্যারেজ প্রকল্প যেটি রয়েছে সেটি কিন্তু এই একনেক সভা আগে থেকে কিন্তু বাদ পড়েছে। তার মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে এই 17টি প্রকল্পের মধ্যে প্রায় 13,161 কোটি টাকা এই সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এই প্রকল্পগুলোর মধ্যে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সারা বাংলাদেশে যে 8টি বিভাগ রয়েছে এই 8টি বিভাগে আপনার মেডিকেল কলেজ এবং হাসপাতাল শুরু করে আপনি জানেন যে ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার মধ্যে কিন্তু সীমান্ত সড়ক নির্মাণ থেকে শুরু করে ঢাকায় আপনি জানেন যে ঘনবসতিপূর্ণ এলাকায় এখানে কিন্তু একনেক সভায় উপস্থাপন হবে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই একনেক সভাটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই একনেক সভার পরেই কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে এই একনেক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এই একনেক সভার পরে কিন্তু সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলবেন যারা আমরা জানতে। তানজিদ, আপনাকে ধন্যবাদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বৈঠকে বাংলাদেশ এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে। দুই দেশই নিজেদের মধ্যে সৌহার্দ্য স্থাপন করতে চায়। এক্ষেত্রে সরকার বা দল নয়, জনগণের সম্পর্ককেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান হুমায়ুন কবির। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট ওয়ার ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক। সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে আজ দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সরকার দলীয় সকল সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা। সারা দেশেই উদ্বেগ বাড়াচ্ছে হাম। এই রোগের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই বিভাগের 26টি অঞ্চলকে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া রংপুর বিভাগে 24 ঘণ্টায় 7 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সারা দেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। এক সপ্তাহে 44 শিশুর দেহে হাম শনাক্ত হয়। এর মধ্যে 29 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকি 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে 50 থেকে 60% শিশুই হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগে আক্রান্ত হয়েছে। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু। এক্ষেত্রে টিকা নেয়ার পাশাপাশি আতঙ্কিত না হয়ে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসক। আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের বাচ্চাগুলো স্বাভাবিক যে টিকা, সেই টিকাগুলো পাচ্ছে কিনা। সারা দেশে হাম রোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে সিরাজগঞ্জ হাসপাতালও খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। আমাদের প্রতিটি উপজেলায় হাসপাতালে আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং আমাদের ডাক্তার পর্যাপ্ত আছে। তাদেরকে আমরা বলেছি আমাদের গাইডলাইন অনুযায়ী রোগীদের সেবা দেওয়ার জন্য। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এই বিভাগে 26টি এলাকা সংক্রামক হাম রোগের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। সপ্তাহ ব্যবধানে রাজশাহীতে বেড়েছে হামের সংক্রমণ। রংপুর বিভাগে 24 ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও 7 জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই বিভাগে হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 24 জন। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এখনও যারা হামের টিকা পায়নি তাদের এই কর্মসূচির আয়তায় আনা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দর্শক, হামের প্রাদুর্ভাব এবং টিকা কার্যক্রম বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, রাজশাহীতে এখন হামের প্রাদুর্ভাব কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে টিকা কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি আপনার মতো করে আসলে বলতে চাই যে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে কিন্তু আসলে এর হটস্পট হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে যেভাবে চিহ্নিত করা হয়েছে এবং রাজশাহীতে যে উপজেলাগুলো আছে তার মধ্যে মূলত গোদাগাড়ি হচ্ছে আসলে টোটালি হটস্পট হিসাবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এবং গতকাল আপনি জানেন যে রাজশাহীর নতুন জেলা প্রশাসক যিনি নিয়োগ হয়েছিলেন, তিনি সহ সিভিল সার্জন, তারা যে আনুষ্ঠানিকভাবে পায়রা উড়িয়ে, বেলুন উড়িয়ে তারা আসলে টিকার উদ্বোধন করেছেন, টিকাদান কর্মসূচিতে উদ্বোধন করেছেন। সেখানে তারা আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেই তথ্য মোতাবেক কিছুটা গরমিল আমরা পেয়েছি। যেটা জেলা প্রশাসক জানিয়েছিলেন যে 56,600 জনকে টার্গেট করা হয়েছে, কিন্তু সিভিল সার্জন যেটা আমাদেরকে জানিয়েছে 40,708 জনকে আসলে টার্গেটের মধ্যে
নেওয়া হয়েছে। তো এই যে কিছুটা সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা কিন্তু আমি আরো একটু পরে বলবো। তার আগে একটু জানিয়ে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় যে 138 জন পেশেন্ট ভর্তি হয়েছে এই হামের উপসর্গ নিয়ে, এবং সেইখানে এই পর্যন্ত মোট গত 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন, এবং 411 জন রোগী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে। তবে এই তথ্যের বিষয়ে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিভিল সার্জন অফিসের যে দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার, সেখানে সকালে মাত্র 2 মিনিটের ব্যবধানে সিভিল সার্জন আমাকে যে তথ্য দিয়েছেন সেখানে কোনো শিশু মৃত্যুর নিশ্চয়তা আমাকে উল্লেখ করেনি, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মিডিয়া সেলের দায়িত্বে আছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 2 জন শিশু মারা গেছে। এতে এই সমন্বয়হীনতা বা এই ইস্যুগুলো আসলে সাধারণভাবে আমরা গণমাধ্যম কর্মীরা একটু হতাশ হয়েছি যে মাত্র সামান্য এইটুক ব্যবধানের ভিত্তিতে তথ্যের যে ঘাটতি, সেই তথ্যের ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আমি আছি একটি টিকা কেন্দ্রে, সেই টিকা কেন্দ্র থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, এবং এখানে নিশ্চয়ই দেখছেন যে শিশুদেরকে এখনো টিকা দেওয়া হচ্ছে, এবং এই টিকাদান যে কর্মসূচি 40,000 যে টিকা, সেই টিকা কিন্তু মূলত 3 সপ্তাহ ব্যাপী আসলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীন ভাবে দেওয়া হবে। তো যেদিন এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক 5 বিষয়ে কমিশনের একাদশ সভা বসল আজ। সেখানে সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে। সকাল 11টার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবন সভাকক্ষে শুরু হয় সভার কার্যক্রম। আইন অনুযায়ী সাধারণ আসনে ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বৈঠকের সবশেষ চিত্র আমাদেরকে জানাবেন, সেই সাথে আলোচ্য সূচিতে কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে? জেরিন, নির্বাচন কমিশনের যে কমিশন সভা সেটি কি ধরা হয় আসলে নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা বলে ধরা হয়, কারণ এই কমিশন সভা থেকেই তফসিল ঘোষণা থেকে শুরু করে সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো আসে, এবং কমিশন সভা থেকে যে সিদ্ধান্তগুলো আসে সেটাকেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ধরা হয়। এবং এই কমিশন সভায় 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার নিজে উপস্থিত থাকেন, সচিব থাকেন। এবং আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে 5টি আলোচ্য বিষয় মূলত আজকের এজেন্ডায় তালিকার মধ্যে রয়েছে, এবং এই 5টির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব যেটিকে দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেটি আসলে পাওয়ার কথা, কারণ সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন সেটি নিয়ে আসলে কমিশনের প্রথম তারা অগ্রাধিকার দিয়েছেন। এবং সেখানে আপনি জানেন যে আমরা এখন পর্যন্ত জেনেছি যে নির্বাচন কমিশনে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং যে জোটগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে প্রার্থী তালিকা সেটি কিন্তু তারা দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই যে প্রার্থী তালিকা সেটি কিন্তু আসলে জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি শেষ হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো যে আসন পেয়েছে, যে সংখ্যার আসন পেয়েছে সেটিকেই কিন্তু শতাংশের ভাগে ভাগ করে কিন্তু সংরক্ষিত মহিলা আসনগুলো আসলে বরাদ্দ দেওয়া হয়। এবং এই সংক্রান্ত চিঠিগুলো কিন্তু রাজনৈতিক দল এবং জোটগুলো থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের জমা দেওয়া হয়েছে। এবং আমরা এতটুকু জানতে পেরেছি যে স্বতন্ত্র যারা রয়েছেন তারাও একটি মোর্চা গঠন করে সেখান থেকেও তারা একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছেন। এছাড়া সবচেয়ে বেশি দ্বিতীয় যে এজেন্ডাটি সেটি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে 6 এপ্রিল আজকে, এবং আজকের যে বৈঠক সেখান থেকে কিন্তু 9 এপ্রিলে 2টি উপনির্বাচন রয়েছে, শেরপুরে এবং বগুড়ায়, এবং এই দুটিকে নিয়ে যে বাজেট সেটি কিন্তু আজকে প্রস্তাবনার পরে চূড়ান্ত করা হবে। এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব তার সঙ্গে আমরা আলাপ করেছিলাম, এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এবার শেরপুর এবং বগুড়ায় যে উপনির্বাচন হবে সেই দুটি উপনির্বাচনে কিন্তু গেলবারের অন্যান্য আসনে যে বাজেট করা হয়েছিল তার থেকে কিছুটা বেশি বরাদ্দ রাখা হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল যে নির্বাচন ছিল সেটির তুলনায় এখানে
বেশি থাকবেন, মোতায়েন করা হবে। এবং এছাড়া তৃতীয় যে বিষয়টি রয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে মামলাগুলো করা হয়েছে, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোরও কিন্তু আজকে এখানে আলোচনা করা হবে এবং এখানে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তীতে মামলাগুলোকে আসলে কোন দিকে নেওয়া হবে। এছাড়া যে আরেকটা বিষয় রয়েছে সেটি হচ্ছে হতাহতদেরকে ক্ষতিপূরণের বিষয়ে আজকের যে কমিশন সভা হচ্ছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সুতরাং সব দিক থেকেই আজকের যে কমিশন সভা সেটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কমিশন সভার বৈঠকটি শেষ হবে। এই বৈঠকটি শেষ হলে হয়তো সিনিয়র সচিব আমাদেরকে জানিয়েছেন যে তিনি ব্রিফ করবেন, এখন সেখান থেকে পূর্ণাঙ্গ তথ্য পেলে আরও তথ্য আমি আপনাকে জানাতে পারবো। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। তেলের আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি সংকট। পেট্রোল পাম্পগুলোতে এখনও স্বাভাবিক হয়নি জ্বালানির বিতরণ প্রক্রিয়া। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের অভিযোগ, খোলা বাজারে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে তেল। গ্যাস সংকটে 1 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতি মাসে অন্তত 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি খাত। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গ্যাস সংকটের কারণে প্রায় 1 বছর ধরে বন্ধ রয়েছে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতিদিন প্রায় 4 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্র, অন্যদিকে অচল অবস্থায় ঝুঁকিতে পড়ছে কারখানার কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। কারখানার শ্রমিক ও কর্মচারীরা দ্রুত গ্যাস সরবরাহ চালুর দাবিতে একাধিকবার বিক্ষোভ ও সমাবেশ করলেও সরকারিভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কারখানা চলছে না গ্যাসের অভাবে। 2012 সাল থেকে সরকার আমদানির উপর নির্ভর হয়ে যাচ্ছে, এই কারণে এই কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখানে প্রায় 1100 থেকে 1200 শ্রমিক কর্মচারী কাজ করেন এবং তারা অলস সময় কাটাচ্ছেন। কর্মচারীদের অভিযোগ, বিদেশি সার আমদানিকারক কোম্পানিগুলোকে সুবিধা দিতে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে সার উৎপাদন ব্যাহত করছে। এই আশুগঞ্জ কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে এই সার বাইরে থেকে আমদানি করতে হয়, আর বাইরে থেকে আমদানি করতে হলে প্রচুর ডলার এই বাংলাদেশ থেকে দিতে হয়। এখানে কেমিক্যাল ভেসেল আছে, কেমিক্যাল ভেসেলের ক্যাটালিস্ট আছে, প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাবে ক্যাটালিস্টগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সার শিল্পকে রক্ষার জন্য সরকারকে এই মুহূর্তে জোরালো ভূমিকা পালন করা উচিত। কারখানাটি ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশে অন্তত 7টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, যা দ্রুত চালু না হলে রাষ্ট্র হারাবে মূল্যবান রাজস্ব, বাড়বে কৃষকের উৎপাদন ব্যয়, প্রভাব পড়বে বাজারেও, এমনটাই দাবি কারখানা শ্রমিকদের। দেশে সারের চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমাতে সার কারখানা দ্রুত চালুর দাবি শ্রমিক কর্মচারীদের। এখন আমরা আশায় আছি এইটা জিয়া পার্টির নাম হবে এবং এখানে আমাদেরকে গ্যাস সরবরাহ দিবেন। সংকট সমাধানে কাজ চলছে বলে জানান কারখানা উপব্যবস্থাপনা পরিচালক। আশা করি গভর্নমেন্ট থেকে একটা ভালো অনুকম্পা এবং সহযোগিতা পাবো এবং সেটা শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে বর্তমান সরকারের আমরা অনুকম্পা এবং দৃষ্টিকোণ থেকে আমরা যদি সহযোগিতা পাওয়া যায়, আমাদের এখানে এই কারখানা চালু থাকবে ইনশাআল্লাহ। নতুন কারখানা চালু হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। আশুগঞ্জ সার কারখানা আবারও পুরোদমে শুরু হবে উৎপাদন, এমন প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন, এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া তেহরান প্রদেশে ভয়াবহ হামলায় 6 শিশুর মৃত্যু হয়। এদিকে শত্রু দেশের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না, ইরানের এমন ঘোষণার পর নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী না খুললে তেহরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার মাসুদ জারেই নিহত হয়েছেন, এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে তেহরান প্রদেশে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় 6 শিশু নিহত হয়েছে। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে অভিযান চলছে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চলছে অভিযান। এরই মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ 2 জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। রোববার এ ঘোষণার পর হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহারের জন্য ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সময়সীমা মেনে নিলে মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আর হরমুজ প্রণালী বন্ধই রাখা হলে ইরানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতে আর কিছুই থাকবে না। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দখল দূষণে গাজীপুরের কাশিমপুরে একসময় প্রবহমান খালগুলো বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অস্তিত্ব সংকটে থাকা খালগুলো এখন আর দেখা যায় না পালতোলা নৌকা। বিএনপি সরকার গৃহীত চলমান খাল খনন এবং পুনঃখনন বাস্তবায়িত হলে কাশিমপুরে জলাধারগুলো আপন ঐতিহ্যে ফিরবে বলে আশা জানান গাজীপুর সিটির প্রশাসক। আর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। এক সময়ের প্রবাহমান শতবর্ষী খাল এটি। দখল দূষণের নালায় পরিণত হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। কাশিমপুরে ভবানীপুর থেকে বেক্সিমকো এবং পানিশাইল হতে চক্রবর্তী পর্যন্ত কয়েক কিলোমিটারের এই খাল চক্রবর্তী হয়ে বংশাই নদীতে মিলিত হয়েছে। কিন্তু খালটি দখল করে দোকানপাট, বাসাবাড়ি সহ কলকারখানা গড়ে তুলেছেন একটি মহল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায়। স্থানীয়রা বলছেন, ময়লা আবর্জনা দুর্গন্ধে তাদের জীবন অতিষ্ঠ। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় বাসাবাড়ি। খালটার 2 পাশ থেকে ভরাট হইতে হইতে এমন হয়েছে যে একটু বড় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালের জন্য ময়লা পানি, প্রচুর মশা মাছি, মানে খুবই অসুস্থকর। এখানে যত মিল ফ্যাক্টরি পানি এই খাল দিয়ে যায়, খালের পানি প্রচন্ড নোংরা, কালো। 60 ফিট 70 ফুট ছিল এই খালটা, এখন দখল হইতে হইতে এখন 20 ফিট 10 ফিটের ভিতরে আসছে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে আমাদের খাল খননটারে উদ্ধার করে দেয়। খালটি দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইন্ডাস্ট্রি মালিকরা ভরাট করে চাপাইতে এটাকে একেবারে চাপিয়ে ছোট করে ফেলছে, যার কারণে বৃষ্টি হলে বর্ষার যে পানি, এই অন্য কোনো আর কোনো ওয়ে নাই পানিটা নামার, এই একটি মাত্র খাল ছিল। এটাকে অবশ্যই আমরা পুনরুদ্ধার করব। গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, গেল 17 বছরে ভূমিদস্যুরাই এইসব খাল করেছে, তবে বর্তমান সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বিশেষ উদ্যোগে এই খালগুলো পুনঃখননের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটা কোনাবাড়ী, কাশিমপুর, বাসন সহ গাজীপুর 1 আসনের জনগণের মৌলিক চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহ্যবাহী খালটি পুনরুদ্ধার করে ফিরিয়ে আনবে প্রশাসক, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার মাত্র 2 মাস বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি এক বিবৃতিতে জানিয়েছেন, ফিফা যদি ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করে, তবে তার দেশ বিশ্বকাপে অংশগ্রহণ নাও করতে পারে। তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ফিফা তাদের এই অনুরোধ গ্রহণ করলেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে। 2026 বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারের প্রথম একনেক বৈঠক, 13,000 কোটি টাকার প্রকল্প উত্থাপন, সরকার প্রধানের সঙ্গে প্রণয় বার্মার সাক্ষাৎ। সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে হাম, উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 2 শিশুর মৃত্যু, দ্বিতীয় দিনে চলছে টিকাদান কর্মসূচি। তেল সংকটে এখন ফিলিং স্টেশনে যানবাহনের সারি, গ্যাস না থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ, বিশাল অঙ্কের ক্ষতি।
এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের সামরিক কমান্ডার নিহত, তেহরান প্রদেশে 6 শিশুর মৃত্যু, হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের নতুন আল্টিমেটাম। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।